এটা খুবই সেটা কি ক্লাস কি তোমরা এনজয় করছো না নাকি? চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, সবাই চলে আসবে স্যার। আচ্ছা, তোমাদের পরীক্ষার ব্যাপারে কোনো ডিসিশন হয়েছে কি, কিভাবে হবে, শুনতে পেরেছো? না স্যার, এরকম তো কিছু শুনিনি। আচ্ছা আচ্ছা, পার্টিসিপেন্ট তোমরা যারা আছো, যে অনেকের, যে নুসরাত জাহান, নাসিবুর রহমান, আই নিড দ্য রোল নট দ্য নেম। প্রথমত রোলগুলো আগে দাও, যদি নেম রাখতে চাও নেম পরে থাকবে, কারণ হচ্ছে এগুলো ক্রোনোলজি, মানে এইগুলো নিতে আমাদের স্যার সমস্যা হয়ে যায়। রিনেম অপশনটা একটু অন করে দেন স্যার। আর আর তোমরা ওইভাবেই লগ ইন করো না কেন, রোল প্লাস নেম, ওইভাবে ওই ওই নামে লগ ইন করবা প্রতিনিয়ত। রিনেম অপশন অন করে দেওয়া আছে, তোমরা ওইভাবে সবাই পার্টিসিপেশন, ওইরকম পার্টিসিপেন্ট রিনেম করে দাও আর কি। সৌরভ 28, কি এটা, আমি কিভাবে বুঝবো তোমার রোল কত? আচ্ছা, আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি হচ্ছে ইলেকট্রোলাইসিস এন্ড ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স, অ্যাকচুয়ালি আন্ডার দ্য হেডিং অফ দ্য ইলেকট্রোকেমিস্ট্রি। আমি জানি না তোমাদের ধারণা কি রকম আছে, ইন্টারমিডিয়েটের ইলেকট্রোকেমিস্ট্রিতে তোমরা কি কি পড়েছো, একটু বলবা? সেক্ষেত্রে আমরা কিছু জিনিস, ইন্টারমিডিয়েট কিছু জিনিস স্কিপ করবো, আবার কিছু জিনিসের সাথে আমরা সংযোজন বিয়োজন করে আমরা আগাবো আর কি। এই জন্য জানতে চাচ্ছি যে এই ইলেকট্রোলাইসিস বা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স বা ইলেকট্রোকেমিক্যাল সেল, এই ধরনের যে বিষয়গুলো আছে, অর্থাৎ ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স যদি আমরা মানে অ্যাজ এ হোল যদি আমরা বলি যে আমাদের যে তার আছে, মেটালিক ওয়্যার আছে, মেটালিক ওয়্যারের ভিতর দিয়ে আমাদের ইলেকট্রিসিটি ফ্লো করে, এটা আমরা জানি। যদি আমরা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি, মেটালিক ওয়্যারের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করে। ইন দ্য সেম ওয়ে, একটা হচ্ছে ইলেকট্রোলাইট, যেগুলো আর কি ইলেকট্রোলাইটের ভিতরে যদি আমরা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স গ্রো করাতে পারি, তাহলে হচ্ছে ইলেকট্রোলাইটের ভিতর দিয়েও ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে। তো মেটালিক, হ্যাঁ এটা আমি বলছি, আগে ব্যাকগ্রাউন্ডে বলে নেই এটা। তো আমরা যে মেটালিক কন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করার যে বিষয়গুলো আছে, এগুলো এগুলো নিয়ে যথেষ্ট আলাপ আলোচনা হয়েছে। এগুলো নিয়ে তোমরা হয়তোবা জানো, ফিজিক্সের অনেক কিছুই আছে, এগুলো নিয়ে পড়েছো। কিন্তু ইলেকট্রোলাইট বা অর্থাৎ ইলেকট্রোলাইটিক যে সলিউশন আছে, সলিউশনের ভিতর দিয়ে যখন ইলেকট্রিসিটি ফ্লো করে, সেটা কি মেকানিজমে করে, সেখানে কি ধরনের ঘটনা ঘটে, এবং এটার একটা বিশাল একটা হচ্ছে স্কোপ আছে, এটার একটা বিশাল স্কোপ আছে ইন ইন প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস বা এভরিডে লাইফে, এর বিশাল একটা স্কোপ আছে। এই জন্য এটাও একটা ডিফারেন্ট একটা ডিসিপ্লিনে বা ডিফারেন্ট একটা হেডিংসে এই জিনিসগুলো আমাদেরকে আলোচনা করতে হয়। তো আমি এখন জানতে চাচ্ছি যে এইরকম এই সলিউশনের ভিতর দিয়ে আমরা যখন ইলেকট্রিসিটি পাস করাচ্ছি, সেটা কিভাবে পাস করছে বা এখানে কি কি ঘটনা ঘটছে, এগুলোর ব্যাপারে তোমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি রকম আছে? ইন্টারমিডিয়েটে তো এগুলো আছে, এই ইন্টারমিডিয়েটে তোমরা কতটুকু পড়েছো, বা ইন্টারমিডিয়েটের ধারণাটা কি রকম আছে, একটু ধারণাটা নিয়ে তারপরে আগাই আমরা। যে কোনো একজন যদি বলো যে ইন্টারমিডিয়েটে তোমাদের ধারণাটা কতটুকু আছে। আমি বারবার বলছি যে আমি মানে নামের আগেই রোল চাচ্ছি, তাহলে আমার জন্য তোমাদেরকে ট্রেসিং করা সুবিধা হয়, বা অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা আছে সেটা নেওয়া আমার জন্য ইজি হয়। হ্যাঁ, নাম থাকলে ওটা ইয়া করা যায় না আর কি, কি বলে,
অর্ডার অনুযায়ী সাজানো যায় না, তখন হচ্ছে আবার রোল ধরে খুঁজে খুঁজে বের করতে হয় যে এই নামের রোল কার কোনটা। হ্যাঁ, এই কারণে তোমরা যদি আগে রোল লেখো তাহলে আমার জন্য সুবিধা হয়। ওকে, যেটা কথা বলছিলাম, হ্যাঁ, কোনো আইডিয়া আছে? আচ্ছা, একটু তোমরা সবাই একটু অন স্ক্রিনে আসো তো দেখি। আচ্ছা, রোল নম্বর 15, কি ব্যাপার? এই তুমি আসসালামু অন আলাইকুম স্ক্রিনে স্যার। এসে চলে গেলা যে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, অন স্ক্রিনে এসে চলে যাচ্ছে কেন? রোল নম্বর কাকে বলছেন? 15, রোল জি নম্বর স্যার। 15। হ্যাঁ, জি স্যার। বলো তো দেখি তোমার এই যে এগুলোর ব্যাপারে ইন্টারমিডিয়েট এর নলেজটা কি রকম আছে? এই সলিউশনের যে ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় এই সম্পর্কিত তো অনেক ধরনের আলাপ আলোচনা আমরা ইন্টারমিডিয়েটে আমাদের পড়ে আসছি। কি কি পড়ে আসছো বলো তো দেখি, এমনি জাস্ট এই ক্যাটায়ন হেডিং গুলো। ক্যাটায়ন ও অ্যানায়নের ট্রান্সফারের মাধ্যমে ইলেকট্রন প্রবাহিত হয়। ক্যাটায়ন অ্যানায়ন ট্রান্সফারের মাধ্যমে ইলেকট্রন প্রবাহিত হয়। আচ্ছা, আর কি কি পড়ে আসছে? এই মানে এই ব্যাকগ্রাউন্ডের মানে এইটার হেডিংস এর আন্ডারে কি কি জিনিস পড়েছো? স্যার আমি যদি দুটো হেল্প করি সেল তোমার। দিয়ে দিত স্যার, সেলের ইএমএফ এর মান বের করতে বলতো। আচ্ছা, আমি যদি তারপরে ব্যাকগ্রাউন্ড স্যার একটু সহজ করে দেই, তোমরা ফ্যারাডেজ ল পড়েছো। জি স্যার, ফার্স্ট ল, সেকেন্ড ল। ফ্যারাডেজ ফার্স্ট ল সেকেন্ড ল পড়েছো, এটা আমার নতুন করে পড়ানোর কিছু নেই, কারণ এটা এই টপিকস এর আন্ডারেই পড়ে আর কি। ফ্যারাডেজ ল তোমরা পড়েছো। এরপরে তোমরা পড়েছো যে ইলেকট্রোলাইসিস পড়েছো কিনা? তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ, হ্যাঁ হ্যাঁ, স্যার জি স্যার। জি তড়িৎ স্যার, বিশ্লেষণ ইলেকট্রোলাইসিস পড়েছো। পড়ে স্যার। তারপরে ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা পড়েছো, ইলেকট্রোকেমিক্যাল সেল, এটার বাংলা কি বলবো? এটার বাংলা কি? ইলেকট্রোকেমিক্যাল তড়িৎ সেলের রাসায়নিক বাংলা কি? কোষ। তড়িৎ তড়িৎ রাসায়নিক কোষ। রাসায়নিক হ্যাঁ, কোষ। তড়িৎ রাসায়নিক কোষ পড়েছো, তাই তো? জি স্যার। আচ্ছা, তো যে এগুলো অনেক কিছু তোমরা পড়ে আসছো, এই যতগুলো জিনিস পড়ে আসছো এগুলো সবগুলো নিয়ে আমরা আবার নতুন করে রিপিটেশনে যাব না। যেমন আমি আজকের এই আলোচনার মধ্যে আমাদের এই টপিকস এর মধ্যে ফ্যারাডেজ ল অন্তর্ভুক্ত আছে, কিন্তু আমি ওটা রিপিটেশনে যাব না, কারণ এটা তোমরা ভালো করে পড়ে আসছো এবং জেনে বুঝে আসছো আর কি। তো এই কারণে ওই ইন্টারমিডিয়েটের তোমাদের আইডিয়াটা আমাদের এই কারণে নেওয়ার দরকার যে ওখানে যেগুলো পড়ে আসছো তার থেকে অতিরিক্ত কতটুকু ধারণা দেওয়া যায়, যেগুলো আমাদের দরকার হবে সেগুলো। তো ঠিক আছে, এখন তোমরা অফ স্ক্রিনে যেতে পারো যদি তোমাদের নেটের প্রবলেম থাকে আর কি। আমরা একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি। তো এখানে আমরা যেগুলো আলোচনা করব, যেখানে আমরা মেকানিজম অফ ইলেকট্রোলাইসিস নিয়ে কিছুটা কথা বলবো। এরপরে হচ্ছে ইলেকট্রোলাইটস এর কন্ডাক্টেন্স নিয়ে কিছু আলোচনা করব। এখানে অনেক ধরনের এর ভিতরে আরো অনেক কিছু আলোচনা আছে। এরপর মেজারমেন্ট অফ ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স কিভাবে মেজার করা যায় এটা নিয়ে আমরা এই চ্যাপ্টারের মধ্যে বা এই হেডিং এর মধ্যে আমরা আলোচনা করব। এবং ফাইনালি হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, যেগুলো এগুলোর সাথে সম্পর্কিত আর কি। তো আমরা ফার্স্ট আসি যে মেকানিজম অফ ইলেকট্রোলাইসিস। মেকানিজম অফ ইলেকট্রোলাইসিস আলোচনা করার আগে আমাদেরকে তো জানতে হবে যে ইলেকট্রোলাইটের কথা যে আমরা বলছি, ইলেকট্রোলাইট গুলো কি জিনিস। ইলেকট্রোলাইটের বাংলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য কারা? হোয়াট আর ইলেকট্রোলাইটস? হোয়াট আর ইলেকট্রোলাইটস? দুই একটা তড়িৎ বিশ্লেষ্যের নাম জানো নাকি? সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। অল হাইড্রোক্সাইড নাকি? স্যার সোডিয়াম সালফেট। আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে যে ইলেকট্রোলাইটস এরা হবে নরমালি আয়নিক সাবস্টেন্স। ইলেকট্রোলাইটস দে আর মেইনলি ইলেকট্রোভ্যালেন্ট অর আয়নিক সাবস্টেন্স। এদের কন্ডিশন হচ্ছে দ্যাট ফর্ম আয়ন্স ইন সলিউশন। যখনই এদেরকে কোনো সলিউশনে আমরা ডিজলভ করব তখন এরা হচ্ছে মলিকুলার ফর্মে না, এরা হচ্ছে আয়নিত ফর্মে আসবে এবং দিস আয়ন্স উইল কন্ডাক্ট দ্য ইলেকট্রিক কারেন্ট। তাহলে এই শর্তগুলো যারা পূরণ করবে দে আর দ্য ইলেকট্রোলাইটস। এটা যদি সোডিয়াম ক্লোরাইড পূরণ করে, সোডিয়াম ক্লোরাইড ইজ অ্যান ইলেকট্রোলাইট।
পটাশিয়াম ক্লোরাইড ইজ অ্যান ইলেকট্রোলাইট, কপার সালফেট ইজ অ্যান ইলেকট্রোলাইট। এটা যদি হাইড্রোজেন কি বলে যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি এটা পূরণ করে, দ্যাট ইজ দেন সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ অ্যান ইলেকট্রোলাইট। তাহলে এটা মানে মোদ্দা কথায় যদি আমরা বলি যে অ্যাজ এ রুল অফ থাম, এটা হচ্ছে মোস্ট কেসেস এটা হচ্ছে আয়নিক সাবস্টেন্স আর ইলেকট্রোভ্যালেন্ট সাবস্টেন্স। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কোভ্যালেন্ট সাবস্টেন্স যাদের আয়নিক ক্যারেক্টার খুব বেশি, তারাও কিন্তু ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। যেমন আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি? HCl কি? আয়নিক পজিটিভ আর সাবস্টেন্স, নেগেটিভ আয়নিক চার্জের আয়নিক সাবস্টেন্স, সাবস্টেন্স, আয়নিক সাবস্টেন্স নাকি কোভ্যালেন্ট সাবস্টেন্স? আয়নিক কোভ্যালেন্ট হাইড্রোজেন সাবস্টেন্স, কিন্তু এটাতে আয়নিক সাবস্টেন্স আছে স্যার। আয়নিক ক্যারেক্টারটা খুব বেশি। জি স্যার। হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, কিন্তু এর মধ্যে আয়নিক ক্যারেক্টার অনেকটা বেশি। আয়নিক ক্যারেক্টার অনেকটা বেশি থাকার কারণে এরা হচ্ছে আয়নিত হয়। হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন এরকম আকারে আয়নিত হয়। তো আমি যদি সহজ কথা যদি বলি যে the electrolytes are electrovalent or ionic substance that form ions in solution, and these ions conduct electric current. Example: almost all salt, almost all strong acids, almost all strong base. These are the electrolytes. Even water, simply waterও একটা ইলেকট্রোলাইট হিসেবে কাজ করতে পারে, কারণ ওয়াটারের মধ্যে ওয়াটার যদিও একটা কোভ্যালেন্ট সাবস্টেন্স, কোভ্যালেন্ট কম্পাউন্ড, বাট এটাও কিন্তু কিছুটা হলেও আয়ন ফার্নিশ করে। এই কারণে স্মল রেঞ্জে হলেও ওয়াটার কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। ওয়াটার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্যই কিন্তু ওয়াটার কি ইলেকট্রোলাইসিস আমরা করতে পারি। ওয়াটার ইলেকট্রোলাইসিস করে আমরা যে হাইড্রোজেন বা অক্সিজেন গ্যাস জেনারেট করি, বিকজ ওয়াটারের মধ্যে আয়ন আছে জন্যই আমরা এটা করতে পারি। যদি আমরা একটা এক্সাম্পল দেখি যে সোডিয়াম ক্লোরাইডে আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড যদি আমরা পানিতে, তোমরা যেহেতু আয়নিক কোভ্যালেন্ট বা বন্ডিং পড়েছো, বন্ডিং যেহেতু আলোচনা হয়েছে, তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইডকে পানিতে ডুবালে তারা কিভাবে আয়নিত হয়। এখানে যেহেতু পানির পোলগুলো আছে, এরা সোডিয়াম আয়ন বা ক্লোরাইড আয়নকে আলাদা আলাদা ভাবে এরকম খসায় নিয়ে যায়, এবং সেক্ষেত্রে হচ্ছে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এরা আলাদা হয়ে থাকে আর কি, আয়নিত আকারে আলাদা হয়, সলভেটেড আকারে আলাদা হয়ে থাকে। তো এদেরকে আমরা বলছি ইলেকট্রোলাইটস। আর নন ইলেকট্রোলাইটস কারা? এরা অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে কোভ্যালেন্ট সাবস্টেন্স। কোভ্যালেন্ট সাবস্টেন্স হুইচ ফার্নিশ নিউট্রাল মলিকুল ইন দ্য সলিউশন। অর্থাৎ এদেরকে আমরা যদি ওয়াটার সলিউশনে ডিজলভ করি, দে উইল নট ফর্ম এনি আয়নস, দে উইল প্রোভাইড জাস্ট দ্য নিউট্রাল সলিউশনস। যেখানে কোনো আমরা আয়ন পাবো না, এখানে যেহেতু কোনো আয়ন নাই, এই কারণে দে উইল নট কন্ডাক্ট এনি ইলেকট্রিসিটি। ফর এক্সাম্পল, যদি চিনিকে আমরা পানির মধ্যে দ্রবীভূত করি, অ্যালকোহলকে পানিতে দ্রবীভূত করি, গ্লিসারলকে পানিতে দ্রবীভূত করি, এগুলোর অল দ্য অ্যাকুয়াস সলিউশন অফ সুগার, অ্যালকোহল, গ্লিসারল আর দ্য এক্সাম্পল অফ নন ইলেকট্রোলাইটস। একইভাবে কার্বন টেট্রাক্লোরাইড ইজ এ নন ইলেকট্রোলাইট, বেনজিন ইজ এ নন ইলেকট্রোলাইট, এসিটোন ইজ এ নন ইলেকট্রোলাইট, দিজ আর নন ইলেকট্রোলাইটস। তাহলে সিম্পলি আমাদের ইলেকট্রোলাইট এবং নন ইলেকট্রোলাইটের একটা ধারা ভিতরে চলে আসলো। ওকে, এখন এই যে ইলেকট্রোলাইটস গুলো আছে, আচ্ছা এখানে যে চিনির একটা বলা হয়েছে যে যখন চিনিকে আমরা পানিতে দ্রবীভূত করি, চিনির একটা করে ডিসক্রিট মলিকুল, আলাদা আলাদা করে একটা মলিকুল গুলো আলাদা আলাদা ভাবে থাকে, এবং এই মলিকুল গুলোর চারদিকে ওয়াটার সলভেটেড অবস্থায় থাকে। যেহেতু এই মলিকুল গুলো কোনো ধরনের চার্জ ক্যারি করে না, এই কারণে চিনির দ্রবণের মধ্যে যদি আমরা ইলেকট্রিসিটি চালনা করতে চাই, সাধারণত ইলেকট্রিসিটি আমরা এখানে পাবো না, বা এখানে কোনো চার্জ ক্যারিয়ার না থাকায় আমরা চিনির দ্রবণের ভেতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে না। এখন এই যে ইলেকট্রোলাইটস, এরকম একটা কোনো ইলেকট্রোলাইটসকে, সাপোজ সোডিয়াম ক্লোরাইডের একটা গলিত দ্রবণ অথবা সোডিয়াম ক্লোরাইডের সলিউশন, এখানে ফিগারটা আমি ইন্টারনেট থেকে নিয়েছি, এখানে মল্টেন সোডিয়াম ক্লোরাইড বলা হয়েছে। এখানে যদি মল্টেন সোডিয়াম ক্লোরাইড না দিয়ে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের সলিউশনও নেই, সেক্ষেত্রে একই ধরনের ঘটনা হবে। তো আমরা যদি একটা সোডিয়াম ক্লোরাইডের সলিউশন একটা পাত্রে নিচ্ছি, সাপোজ ইনিশিয়ালি আমরা একটা পাত্র নিলাম, মল্টেন এটা কি দিলেন স্যার? মল্টেন মল্টেন হচ্ছে গলিত, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে যদি তুমি হাই টেম্পারেচারে উত্তপ্ত করো, সেটা আর ক্রিস্টালাইন ফর্মে, সলিড ফর্মে থাকবে না, সেটা গলিত আকারে থাকবে। তো আমি মল্টেনের কথা এখানে বলছি না, মল্টেন বাদ দাও। সাপোজ সোডিয়াম ক্লোরাইডের এমনি সলিউশন, মল্টেন সোডিয়াম ক্লোরাইড থেকে সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে যে ক্লোরিন গ্যাস জেনারেট করা হয়, বা ওখানে অন্য কাজে ব্যবহৃত করা হয়, সেটা আমরা না নিয়ে আসলাম এখানে। যে তুমি এখানে মল্টেন সোডিয়াম ক্লোরাইড নাও অথবা সোডিয়াম ক্লোরাইডের সলিউশনই নাও, তাহলে একটা পাত্রে আমরা নিলাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সলিউশন। এখন সোডিয়াম ক্লোরাইডের সলিউশন যদি নেই আমরা, তাহলে কি হবে? সোডিয়াম আয়ন এবং
জি ভাই। ভাই স্যার কি আচ্ছা, নেট চলে গেল? আমার নেটের প্রবলেম না স্যার, এটাই বুঝলাম। একটু কি- আচ্ছা, সো এখন যদি আমরা এখানে এইভাবে ইলেকট্রিসিটি চালনা করার চেষ্টা করি, অর্থাৎ এখানে দুটো মেটালিক রড স্থাপন করে এখানে যদি আমরা ডিসি কারেন্ট অ্যাপ্লাই করি, অর্থাৎ একটা মেটালিক রডের সাথে পজিটিভ টার্মিনাল আর একটা মেটালিক রডের সাথে যদি নেগেটিভ টার্মিনাল সংযোগ দেই, নরমালি কি ঘটনা ঘটে এখানে? নরমালি দেখা যায় যে এখানে সোডিয়াম আয়ন আছে that goes towards the metallic rod which has been connected with the negative terminal, আর ক্লোরাইড আয়ন যেখানে যে ক্লোরাইড আয়ন আছে that goes towards the electrode or towards the metallic rod which has been connected to with the positive terminal। এই ঘটনাটা দেখা স্যার যায়। এখানে মল্টেন আর সোডিয়াম ক্লোরাইডের মাঝখানে কি হচ্ছে, কোনো মেমব্রেন আছে? না, কোনো মেমব্রেন না দিলেও হবে, কোনো মেমব্রেন নাই। এটা নেট থেকে নেওয়া, যেহেতু আমি সময় সুযোগ পাইনি, এটা নিজে একটা কনস্ট্রাকশন করলে সবচেয়ে ভালো হতো, কোনো ঝামেলা হতো না, খুব ইজি কনস্ট্রাকশন করা, কিন্তু আমি অত সময় সুযোগ না পাওয়ার কারণে ইজিলি একটা নেট থেকে জাস্ট একটা সিমিলার একটা পিকচার দিয়েছি। তাহলে ওই রকম একটা মেমব্রেন না দিলেও হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে জাস্ট যেহেতু একটা ইলেকট্রোলাইসিস, এখানে কোনো মেমব্রেনের দরকার হবে না। মেমব্রেন দিলে তখন আবার এখানে আবার কি দিতে হবে, যে ব্রিজ দিতে হবে আর কি, সল্ট ব্রিজ দিতে হবে, ঝামেলা করার দরকার নেই আর কি। তাহলে আমরা একটা পাত্রে সোডিয়াম ক্লোরাইডের সলিউশন নিলাম, এখানে দুটো মেটালিক রড ইমার্জ করেছি, দুটো মেটালিক রডকে আমার ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ দিয়েছি, দিলে দেখা যাচ্ছে যে সোডিয়াম আয়ন দ্যাট গোজ টুয়ার্ডস এ মেটালিক রড হুইচ হ্যাজ বিন কানেক্টেড টু দা নেগেটিভ টার্মিনাল, আর ক্লোরাইড আয়ন গোজ টু দা মেটালিক রড হুইচ হ্যাজ বিন কানেক্টেড টু দা পজিটিভ টার্মিনাল। এই যে এরা যাচ্ছে, গিয়ে কি করতেছে, সোডিয়াম আয়ন অ্যানোড ক্যাথোডে জমা হচ্ছে। হ্যাঁ, সোডিয়াম আয়ন এই মেটালিক রডের মধ্যে গিয়ে দুটো ইলেকট্রন, এখানে যেহেতু সোডিয়াম আয়নের মধ্যে ইলেকট্রন কম আছে, তো তাহলে সোডিয়াম আয়ন এখানে গিয়ে ইলেকট্রন নিয়ে মেটালিক সোডিয়াম আকারে এখানে এই রডের মধ্যে জমা হচ্ছে। আর ক্লোরাইড আয়নের মধ্যে ইলেকট্রন এখানে প্রচুর আছে, সে কি করছে, ক্লোরাইড আয়ন এখানে এই ইলেকট্রনটা এখানে ছেড়ে দিচ্ছে, ইলেকট্রনটা এখানে ছেড়ে দিয়ে ক্লোরিন গ্যাস আকারে আমাদের বুদবুদ আকারে এখানে বের হচ্ছে। তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা যদি আমরা দেখি, যে সেখানে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন, এরা আলটিমেটলি হয়ে যাচ্ছে সোডিয়াম, মেটালিক সোডিয়াম প্লাস ক্লোরিন গ্যাস, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের সলিউশনের ভিতর দিয়ে যদি আমরা ইলেকট্রিসিটি পাস করি, তার মানে এটা সোডিয়াম ক্লোরাইড পরিবর্তিত হয়ে কেমিক্যাল ডিকম্পোজিশন হচ্ছে, কেমিক্যাল ডিকম্পোজিশনের মাধ্যমে এটা হয়ে যাচ্ছে সোডিয়াম এবং স্যার এখানে যে হচ্ছে অ্যানোডে স্যার জারণ হচ্ছে, এখানে কি আয়নটার জারণ হবে? স্যার কোশ্চেন ছিল এক্স্যাক্টলি, হ্যাঁ বলো। স্যার অ্যানোডে স্যার সিএল মাইনাস গেল স্যার, কিন্তু স্যার ওএস মাইনাস কেন গেল না? ওএস মাইনাস তো নেগেটিভ আয়ন পানি দ্রবণে ছিল। হুম হুম আমি যদি এই ফিগারটা তৈরি করতাম, তাহলে হচ্ছে আমি হয়তো বা ওএস মাইনাসকেও পাঠিয়ে দিতাম। তবে আর একটা বিষয় আছে, বিষয়টা হলো এই যে ওএস মাইনাস যাবে কি যাবে না, ওএস মাইনাস ওখানে গিয়ে রিডাকশন, তার অক্সিডেশন হবে কি হবে না, বা হাইড্রোজেন যাবে কি যাবে না, এটা নির্ভর করবে হচ্ছে এই আমার ব্যাটারির সাথে ওখানে পটেনশিয়াল কি পরিমাণে জেনারেট করছি। যদি যে পরিমাণে পোটেনশিয়াল জেনারেট করছি সেটার পাওয়ার যদি এটাকে অক্সিডাইজড করার বা রিডিউস করার চেয়ে বেশি হয়, দেন দে উইল অক্সিডাইজড অর রিডিউসড, আদারওয়াইজ না। এটা হচ্ছে একটা ফ্যাক্টর। আর দ্বিতীয়ত হচ্ছে যে তুমি যেটা বলছো, যে তুমি যেহেতু বলছো যে এখানে ওএইচ গেল না কেন, ওএইচ যাবে। এখানে যদি আমরা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি, হাইড্রোক্সাইড আয়ন যদি ওখানে থাকে, হাইড্রোক্সিল আয়ন খুব কম পরিমাণে থাকে, তারা যেতে পারে, এবং হাইড্রোজেন আয়ন যদি অল্প পরিমাণে থাকে তারা যেতে পারে। তবে ওগুলোকে সাধারণত যদি আমরা নর্মাল ইলেকট্রোলাইসিস যদি ব্যাখ্যা করি, সেক্ষেত্রে ওই বিষয়গুলোকে অতটা আমরা নিয়ে আসি না। সিম্পল ব্যাখ্যার জন্য আমরা যেটা মেইন ইলেকট্রোলাইট, যেটা সেই ইলেকট্রোলাইটের যে অক্সিডেশন এবং রিডাকশন হয় সেটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, স্যার তড়িৎদ্বারের ভিন্নতার কারণেও তো স্যার হতে হবে, যেমন মার্কারি বা প্লাটিনাম তড়িৎদ্বার থাকলে, বা স্যার এই জলীয় দ্রবণটা যদি ঘন বা হচ্ছে পাতলা হয়, সেক্ষেত্রেও তো স্যার কিছু। আমরা তো ভিতরের দিকে এখনো যাই নাই, ওগুলা আরো অনেক আছে, এগুলা আলোচনা। আমি তোমাদেরকে এখানে জাস্ট এখানে হেডিংসটা কি, মেকানিজম অফ ইলেকট্রোলাইসিস আলোচনা করছি।
অর্থাৎ ইলেকট্রোলাইসিসটা কি সেই ডেফিনিশনটা দেওয়ার জন্য আমি এতগুলো কথা বলছি। এই ইলেকট্রোলাইসিস বিষয়টা কি এই ডেফিনিশন দেওয়ার জন্য এতগুলো কথা বলছি। এই যে এখানে কনসেন্ট্রেশন বেশি হলে কি হবে, কম হলে কি হবে, ইলেকট্রোড যদি চেঞ্জ হয় তাহলে কি হবে, এরপরে হচ্ছে যে ইলেকট্রোডের প্রকৃতি, ধরন ইত্যাদি চেঞ্জ হলে কোনটার উপরে কোনটার ডিপোজিশন হবে বা হবে না, এগুলো নিয়ে বিশাল আলোচনা আছে। এখন এই আলোচনাগুলোর কতটুকু তোমাদের ভিতরে দিতে পারবো আমি জানি না, তবে এই আলোচনাগুলো আমরা করার চেষ্টা করব আর কি। হ্যাঁ, তাহলে এখনই আমরা অত দূরে যাচ্ছি না। এখানে এই স্লাইডটার যে স্লাইডটা আমি আলোচনা করছি, এই স্লাইডটা আলোচনা করার উদ্দেশ্য, তোমাদের হয়তোবা অনেকেই অনেক কিছু জানো, কিন্তু অনেকের ভেতরে এই টোটাল জিনিসগুলো হয়তোবা নতুন আছে। তা আমাদেরকে যারা আমরা পড়াই, আমাদেরকে চিন্তা করতে হয় অ্যাজ এ হোল, যে তোমরা কিছুই জানো না, এরকম একটা চিন্তা করেই তোমাদেরকে পড়াতে হয়। তাহলে আমার এই স্লাইডের অবজেক্টিভ হচ্ছে তোমাকে ইলেকট্রোলাইসিসটা কি তার একটা ধারণা দেওয়া। তো এই ধারণা দেওয়ার জন্য এতগুলো গল্পকে আমি সাজিয়ে নিয়ে আসতেছি। তাহলে এখন আমি কি বলবো, যে একটা ইলেকট্রোলাইটের ভেতর দিয়ে যখন আমরা ইলেকট্রিসিটি চালনা করি, বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে একটা ওই ইলেকট্রোলাইটের কি হয়, কেমিক্যাল ডিকম্পোজিশন হয়। যে ইলেকট্রোলাইট ছিল এর ভেতর দিয়ে যখন আমরা বিদ্যুৎ চালনা করছি, এর কেমিক্যাল ডিকম্পোজিশন হয়ে সোডিয়াম ক্লোরাইড এটা রূপান্তরিত হয়েছে সোডিয়াম, মেটালিক সোডিয়াম এবং ক্লোরিন গ্যাসে রূপান্তরিত, মানে কেমিক্যাল ডিপোজিশন হয়েছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলছি ইলেকট্রোলাইসিস। দ্যাট মিনস an electrolyte undergoes chemical decomposition as a result of passes of electric current through its solution. This phenomena is called electrolysis. তাহলে ইলেকট্রোলাইসিসটা কি? Electrolysis is a phenomena by which chemical decomposition of an electrolyte taking place upon passes of an electric current. হলো কথা? এই যে ইলেকট্রোলাইসিস একটা পাত্রের মধ্যে সংঘটিত হয়েছে না, এই পাত্রের মধ্যে, তাহলে আমরা এই ইলেকট্রোলাইসিসের এই প্রক্রিয়াটা এই পাত্রের মধ্যে সংঘটিত হয়েছে, একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সংঘটিত হয়েছে। এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে কি আছে, ইলেকট্রোলাইট আছে, এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে দুটো মেটালিক ইলেকট্রোড আছে, এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে ব্যাটারি আছে। তাহলে যে অ্যারেঞ্জমেন্টের মধ্যে এই ইলেকট্রোলাইসিস সংঘটিত হচ্ছে, এটাকে বলা হয় ইলেকট্রোলাইটিক সেল। এটাকে বলা হচ্ছে একটা সেল, যার নাম হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। আচ্ছা, এখানে আরো কি হচ্ছে, এখানে দেখা গেছে যে এখানে দুটো মেটালিক রড আছে, যার একটা পজিটিভ প্রান্তের সাথে সংযোগ দেওয়া হয়েছে আর একটা হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ দেওয়া হয়েছে। তো যে মেটালিক রডটা পজিটিভ প্রান্তের সাথে সংযোগ দেওয়া হয়েছে, দ্যাট উইল অ্যাট্রাক্ট দ্য অ্যানায়ন, অর্থাৎ দ্য মেটালিক রড হুইচ হ্যাজ বিন কানেক্টেড টু দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি, দ্যাট উইল অ্যাট্রাক্ট দ্য অ্যানায়ন and this metallic rod is called the anode. এবং এই অ্যানোডের মধ্যে সংঘটিত হচ্ছে তোমার অক্সিডেশন রিঅ্যাকশন, এই অ্যানোডের মধ্যে সংঘটিত হচ্ছে জারণ বিক্রিয়া। আর একটা যেটা মেটালিক রড হুইচ হ্যাজ বিন কানেক্টেড টু দ্য নেগেটিভ টার্মিনাল, দ্যাট উইল অ্যাট্রাক্ট দ্য ক্যাটায়ন, that metallic rod is called the cathode and the reaction is accomplished on the cathode. তাহলে অ্যাজ এ হোল এই হলো আমাদের ইলেকট্রোলাইটিক সেল। এই ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে কি কি থাকে, কোনটার মধ্যে কি ধরনের রিঅ্যাকশন হয়, এগুলো নিয়ে আমরা একটু এখানে আলোচনা করলাম। আর এখানে মেকানিজম অফ ইলেকট্রোলাইসিস যদি মোদ্দা কথায় বলি, যে এখানে কেন এই যে এখানে যখন আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করলাম, কেন এখানে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে, এর পিছনে কারণটা হচ্ছে যে এখানে সোডিয়াম আয়ন বা ক্লোরাইড, এখানে যে আয়ন গুলো আছে, দিস আয়ন উইল ক্যারি this ion will help the movement of this ion furnish the electricity through the electrolytic cell. অর্থাৎ এখানে যদি আমরা বলি যে একটা সার্কিট যদি এখানে কমপ্লিট করা হয়, যে তাহলে এখানে যদি একটা সার্কিট কমপ্লিট করি, এদিকে হচ্ছে ইলেকট্রনের আধিক্য আছে, এদিকে এসে ইলেকট্রন এই দিক দিয়ে এইভাবে যে এখানে চলে যাবে, তো এই সলিউশনের ভিতর দিয়ে কিন্তু এখানে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে না। যদি আমরা ইলেকট্রোলাইসিসের মেকানিজমের একটু প্রাথমিক স্তরে থাকি, তাহলে আমরা বলবো যে সলিউশনের ভিতর দিকে এখানে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে, এই ইলেকট্রন প্রবাহিত হচ্ছে কি সলিউশনের ভিতর দিয়ে কোনো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এখানে সলিউশনের ভিতর দিয়ে প্রবাহিত ইলেকট্রন। মেটালিক কন্ডাক্টরে কি হয়, কন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রনের ফ্লো যায়। মেটালিক কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রনের ফ্লো প্রবাহিত হয়। কিন্তু
ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর যারা আছে, যেগুলো সলিউশন আছে, সলিউশনের ভিতর দিয়ে ইলেকট্রনের ফ্লো হয় না, সলিউশনের ভিতর দিয়ে আয়ন প্রবাহিত হয়। এই আয়নেই আমাদের মূলত ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট করে। দ্যাট মিনস ইলেকট্রোলাইসিসের সোজা একদম প্রিমিনারি মেকানিজম যদি বলি, তাহলে হচ্ছে যে ইলেকট্রোলাইটের মধ্যে যে সমস্ত আয়ন থাকে, দ্যাট হেল্পস টু কন্ডাক্ট দ্য ইলেকট্রিসিটি। এই আয়নগুলো গিয়ে এখানে হচ্ছে রিডাকশন হচ্ছে, ফলে এখান থেকে হচ্ছে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, বা এই অ্যানায়ন গুলো এখানে যাচ্ছে, গিয়ে এখানে গিয়ে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, ফলে হচ্ছে এখানে ওভারঅল একটা সার্কিটের মধ্যে আমরা ইলেকট্রনের প্রবাহ দেখতেছি। কিন্তু এই জায়গাটাতে ইলেকট্রনের প্রবাহ না, এই জায়গাটাতে প্রবাহটা আছে শুধুমাত্র আয়নের। ওকে স্যার কোনো question চিত্র আছে নাকি? থেকে একটা কোশ্চেন আছে স্যার। বলো দেখি। স্যার এখানে স্যার বললেন ডিসি ব্যাটারি আমরা ব্যবহার করছি, স্যার কেন এসি ব্যবহার করছি না? এসি কেন ব্যবহার করছি না তুমি বলো তো দেখি। এসি আর ডিসির মধ্যে পার্থক্য কি? এসি কি আর ডিসি কি? ইলাবোরেশন কি? কারেন্টের ডিরেকশন চেঞ্জ হবে স্যার। এসি হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট আর ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, তাই তো? এই ডিসি ব্যবহার করার কারণে যে এখানে আমি পজিটিভ প্রান্তের সাথে সংযোগ দিচ্ছি, এটা আজীবন পজিটিভ, এটা নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ দিচ্ছি, এটা আজীবন নেগেটিভ। এখন যদি আমি আমার ওয়ালের সকেটের সাথে সংযোগ দেই এসি, তাহলে এই পজিটিভটা কি পজিটিভ থাকবে সব সময়? থাকবে না, একবার পজিটিভ হবে, একবার নেগেটিভ হবে, একবার পজিটিভ হবে, একবার নেগেটিভ হবে, এটা একবার নেগেটিভ হবে, একবার পজিটিভ হবে, ফলে হচ্ছে আলটিমেটলি আমাদের পারপাস সার্ভ হবে না। বুঝতে পারছো? এই কারণে আমরা ডিসির সাথে সংযোগ দিচ্ছি। দ্যাট ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট কোশ্চেন, গুড কোশ্চেন। আচ্ছা, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি নাকি? তাহলে এই স্লাইডে আমার উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রোলাইসিসটা কি, ইলেকট্রোলাইসিস কোথায় সংঘটিত, ইলেকট্রোলাইটিক সেলে সংঘটিত, ইলেকট্রোলাইটিক সেলে কি কি থাকে, ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে থাকে একটা ইলেকট্রোলাইট থাকবে, এখানে অ্যানোড থাকবে এবং ক্যাথোড থাকবে এবং ব্যাটারি থাকবে। অ্যানোডের মধ্যে অক্সিডেশন ঘটে, ক্যাথোডের মধ্যে রিডাকশন ঘটে, অর্থাৎ অ্যানোডের দিকে অ্যানায়ন যায়, ক্যাথোডের দিকে ক্যাটায়ন যাবে। অ্যানোডকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযোগ করা হয় আর ক্যাথোডকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করা হয়। এই প্রসেসগুলো, মানে এই ইনফরমেশনগুলো জানার জন্য আমাদের এই স্লাইডটা মূলত। আর হচ্ছে কারেন্ট কারা ক্যারি করে? কারেন্ট ক্যারি করে মূলত হচ্ছে ইলেকট্রোলাইটের মধ্যে যে সমস্ত আয়ন আছে, দ্যাট আয়নস ক্যারি দ্য কারেন্ট, বাট দ্যাট ডাজ নট ক্যারি দ্য ইলেকট্রন। That carry the current but does not carry the electron. আচ্ছা, এখন আমরা কিছু বিষয় আলোচনা করি। তাহলে আমরা কি দেখলাম যে একটা ইলেকট্রোলাইটের ভিতর দিয়ে, অর্থাৎ ওখানে যদি আমরা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করি, তাহলে তার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে। মেটালিক কন্ডাক্টরের মধ্যে যদি আমরা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করি, মেটালিক কন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়। সলিউশনের মধ্যে যদি আমরা পোটেনশিয়াল ডিফারেন্স করি, তাহলে সলিউশনের মধ্যেও আমাদের হচ্ছে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়। এটা কারা প্রবাহিত করে? আয়ন প্রবাহিত করে। মেটালিক কন্ডাক্টরের মতো যেহেতু সলিউশনের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়, দ্যাট ইজ হোয়াই দ্য পাওয়ার অফ অ্যান ইলেকট্রোলাইট টু কন্ডাক্ট ইলেকট্রিক কারেন্ট ইজ টার্মড অ্যাজ কন্ডাক্টিভিটি অর কন্ডাক্টেন্স। মেটালের ক্ষেত্রেও যেমন কন্ডাক্টিভিটি বলা যায় বা কন্ডাক্টেন্স বলা যায়, ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এরকম বলা যায়। দ্য পাওয়ার অফ অ্যান ইলেকট্রোলাইট টু কন্ডাক্ট অ্যান ইলেকট্রিক কারেন্ট, দ্যাট ইজ কল্ড দ্য কন্ডাক্টেন্স। ওহমের সূত্র অনুযায়ী কি জানি আমরা? ওহমের সূত্রটা একজন বলো তো দেখি, কি যেন ছিল? V is equal to IR. V is equal to IR। আচ্ছা, অর্থাৎ অন্যভাবে যদি লিখি, I equal to E by R, এটা বলা যাবে। ওইটাকে যদি উল্টাই লিখি, এখানে হচ্ছে তোমার I হচ্ছে কারেন্ট ফ্লোয়িং থ্রু অ্যান মেটালিক কন্ডাক্টর, E হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য টু এন্ডস, আর হচ্ছে R হচ্ছে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আমাদের মেটালিক কন্ডাক্টরের ক্ষেত্রে ওহমের সূত্র। আচ্ছা, একইভাবে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের ক্ষেত্রেও এইরকম জিনিসগুলো অনেকটাই প্রযোজ্য। একেবারে 100% প্রযোজ্য এটা বলবো না, আমরা যেহেতু ইনিশিয়ালি আছি, তাহলে আমরা ওহমের সূত্রের মধ্যে থাকি। এটার আরো ডিপ আলোচনায় গিয়ে সেক্ষেত্রে একটু ডিফারেন্ট ভাবে ওহমের সূত্রকে ফলো করে, সে জায়গাতে এখন যাচ্ছি না আর কি। আর রেজিস্ট্যান্সের সূত্র থেকে আমরা কি জানছি? রোধের সূত্র থেকে কি জানছি আমরা? রোধের সূত্র কি? তাহলে মেটালিক কন্ডাক্টরের ভিতর দিয়ে যখন ইলেকট্রিসিটি যায়, তখন তার একটা বাধা আছে। একইভাবে
ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর অর্থাৎ ইলেকট্রোলাইটের ভিতর দিয়ে যখন একটা ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে বা আয়ন প্রবাহিত হওয়ার মাধ্যমে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে, তখন তারও একটা বাধা আছে। আচ্ছা, তাহলে ওহমের সূত্রটা আমরা জানি যে আর প্রপোর্শনাল এল বাই এ, অর্থাৎ রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু ডিসটেন্স এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। এটাকে যদি আমরা প্রপোর্শনাল কনস্ট্যান্ট উঠাই দিই তাহলে হচ্ছে রো। ওইটা এখানে যেটা হচ্ছে যে এল ইজ দ্য ডিসটেন্স বিটুইন, এটাকে যদি আমরা ইয়ার ক্ষেত্রে নিয়ে আসি, ইলেকট্রোলাইটের ক্ষেত্রে নিয়ে আসি, তাহলে ডিসটেন্স বিটুইন দ্য টু ইলেকট্রোড, অর্থাৎ দুইটা ইলেকট্রোডের মধ্যবর্তী ডিসটেন্স যখন বাড়বে তখন হচ্ছে এর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হওয়ার রোধ যেটা বাধা, যেটা সেই বাধাটাও আমাদের বাড়বে। আর হচ্ছে এরিয়া অফ দ্য ক্রস সেকশন, অর্থাৎ ইন সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ এর এরিয়াটা যত বাড়বে ভিতর দিয়ে ইলেকট্রিসিটি তত বেশি প্রবাহিত কি বাড়বে, বাড়লে কি প্রবাহিত হওয়া কি হবে, রোধ কমবে, তখন প্রবাহিত হওয়া বাড়বে। আর রো হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি। আচ্ছা, এখন আমরা আসি, এখন যদি আমাদের এল সমান 1 সেন্টিমিটার হয় আর এ সমান 1 সেন্টিমিটার স্কয়ার হয়, তাহলে আমরা কি বলতে পারি, আর সমান রো। অর্থাৎ যদি আমাদের দুইটা ইলেকট্রোডের মধ্যবর্তী ডিসটেন্স 1 সেন্টিমিটার হয় এবং এরিয়াটা যদি 1 সেন্টিমিটার স্কয়ার হয়, তাহলে আমরা আর কে বলতে পারি রো। অর্থাৎ ওকে ওই সময় যে রেজিস্ট্যান্স শো করবে, দ্যাট ইজ দা স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি। That means the specific resistance of an electrolyte is the resistance in ohms of 1 centimeter cube of solution. জিনিসটা বোঝা গেল কি? বোঝা গেল কি জিনিসটা, বিষয়টা বোঝা গেল? তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স, একটা ইলেকট্রোলাইটের স্পেসিফিক রেজিস্ট্যান্স হচ্ছে যে দুইটা ইলেকট্রোডের মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয় আর এরিয়াটা যদি 1 সেন্টিমিটার স্কয়ার হয়, তার মানে একটা 1 সেন্টিমিটার কিউব হচ্ছে, তাহলে 1 সেন্টিমিটার কিউব একটা ইলেকট্রোলাইটের যে রেজিস্ট্যান্স শো করে, দ্যাট ইজ দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স। আরো সহজ করে বলতে হলে, যে সাপোজ আমাদের হলো এটা একটা ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড, এই দুই ইলেকট্রোডের মাঝে দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার আর এই ইলেকট্রোডের এরিয়া হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই যে এই ইলেকট্রোড, এই দুটো ইলেকট্রোড মিলে যে ভলিউমটা তৈরি করেছে, এই ভলিউমটা কি 1 সেন্টিমিটার কিউব। তাহলে এই 1 সেন্টিমিটার কিউবের এই সলিউশনটা যে রেজিস্টিভিটি শো করবে, দ্যাট ইজ দা স্পেসিফিক রেজিস্ট্যান্স। ক্লিয়ার হলো এখন? স্যার সংজ্ঞাটা স্যার এটা দিলে হবে না স্যার, মানে যদি বলো। এটা লিখি, বলো। যদি স্পেসিফিক রেজিস্ট্যান্সের যে সংজ্ঞাটা, যে এই যে এভাবে যে 1 সেন্টিমিটার ইয়ার ক্ষেত্রফল যদি 1 সেন্টিমিটার স্কয়ার হয়, বলো আমাদের বলো বলো length- সংখ্যাটা, সংখ্যাটা লেন্থটা সংখ্যাটা যদি 1 বলো। সেন্টিমিটার এবং ক্ষেত্রফল যদি 1 সেন্টিমিটার স্কয়ার হয়, এটাকে কনস্ট্যান্ট রাখলে আমরা সেই রোধটাকে আমরা বলতেছি হচ্ছে গেরি স্পেসিফিক রেজিস্ট্যান্স। স্যার হ্যাঁ, এটা সেই- ডেফিনেশন দিতে পারবো কিনা? হ্যাঁ, দিতে পারবা। আলটিমেটলি ওটা তো 1 সেন্টিমিটার কিউব ভলিউমের, ওই ইলেকট্রোল, ওখানে যে ইলেকট্রোলাইট থাকবে তার ভলিউমটা কি হবে? আমরা তো এখানে স্পেসিফিক রেজিস্ট্যান্স কার, স্পেসিফিক রেজিস্ট্যান্স যে আমরা বলছি, এটা কার স্পেসিফিক রেজিস্ট্যান্স? সেই পুরো ভলিউমটারই তো। ইলেকট্রোলাইটের স্পেসিফিক রেজিস্ট্যান্স, তাই তো? জি স্যার। স্পেসিফিক রেজিস্ট্যান্সটা আমরা বলছি ইলেকট্রোলাইটের স্পেসিফিক রেজিস্ট্যান্স। যদি আমরা মেটালের ক্ষেত্রে বলি, যে মেটালের ক্ষেত্রে স্পেসিফিক রেজিস্ট্যান্স কোনটা, যে মেটালের অর্থাৎ তোমার হচ্ছে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার দূরত্ব এবং 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট মেটালের যে রেজিস্ট্যান্স হচ্ছে, সেটাকে আমরা বলছি মেটালের ক্ষেত্রে স্পেসিফিক রেজিস্ট্যান্স। ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তাহলে আমাদেরকে ওই রকম ভাবে বলতে হচ্ছে যে 1 সেন্টিমিটার কিউব অফ ইলেকট্রোলাইট যে রেজিস্টিভিটি শো করছে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটের স্পেসিফিক রেজিস্ট্যান্স। তুমি এটা বলতে চাচ্ছ যে একটা ইলেকট্রোলাইটের মধ্যে যদি দুটো ইলেকট্রোড স্থাপন করা হয় এবং ওই ইলেকট্রোডের মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয় এবং প্রত্যেকটা ইলেকট্রোডের ক্ষেত্রফলের এরিয়া যদি 1 সেন্টিমিটার স্কয়ার হয়, তাহলে ওই একটা ইলেকট্রোড থেকে আরেকটা ইলেকট্রোডে ইলেকট্রন বা তড়িৎ প্রবাহিত হতে যে বাধা প্রদান করা হয়, যে বাধা পাবে, সেটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স। এইভাবে বলতে চাচ্ছ তো? এইভাবে বলতে চাচ্ছ তো? ওভাবে বললেও হবে।
বাট আই থিঙ্ক দিস ওয়ান ইজ ইজি, যে তাহলে আমাদের ইলেকট্রোলাইট এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব আর এই যে এই ক্ষেত্রফল, অর্থাৎ এই এরিয়ার মধ্যে, এই টোটাল এরিয়ার মধ্যে যে ইলেকট্রোলাইট আছে, এই ইলেকট্রোলাইটের ভলিউম কত? 1 সেন্টিমিটার কিউব। তাহলে এই 1 সেন্টিমিটার কিউব ভলিউম দ্বারা প্রবাহিত যে বাধা আছে, ইলেকট্রিসিটিতে যে বাধা আছে, সেটাই হচ্ছে তার স্পেসিফিক রেজিস্ট্যান্স। আচ্ছা, জিনিসটা বুঝতে কোনো সমস্যা নেই তো, তাই না? হ্যালো, জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আমরা একটু পরে কিছু ডেফিনিশনে যাচ্ছি। তাহলে আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স পেলাম, তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স কি হবে? রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল টু কন্ডাক্টেন্স। তাহলে ওই যে স্পেসিফিক রেজিস্ট্যান্সের যে বিপরীত অংশটা, সেটা হচ্ছে কন্ডাক্টেন্স। তাহলে কন্ডাক্টেন্স, তাহলে আমরা কি বলছি? স্পেসিফিক রেজিস্ট্যান্স কি বলছি? 1 সেন্টিমিটার কিউব ইলেকট্রোলাইটের যে রেজিস্ট্যান্স, সেটাকে বলছি আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স। তাহলে 1 সেন্টিমিটার কিউব ইলেকট্রোলাইটের যে কন্ডাক্টেন্স, সেটা হবে তার স্পেসিফিক কন্ডাক্টেন্স। ওকে, the conductance of 1 centimeter cube of a solution of an electrolyte, that is called the specific conductance. সেন্টিমিটার কিউব এটা উপরে উঠবে আর কি। আর এটাকে ডিনোট করা হয় কাপা দ্বারা। কাপা সমান সমান আমরা বলতে পারি তাহলে 1/ρ, স্পেসিফিক কন্ডাক্টেন্স ইনভার্সলি প্রপোর্শনাল টু স্পেসিফিক রেজিস্ট্যান্স। আর 1/ρ মানে কি? রো মানে কি? আমরা কি পেয়েছি আগের আমরা ইয়াটাতে রো সমান সমান কি পেয়েছি? এটা রো সমান সমান যদি আমরা বের করতে চাই, রো সমান সমান হবে কি A/L into 1/r। তো সেই জিনিসটা এখানে নিয়ে আসা হয়েছে, রো এর মান বসিয়ে দেওয়া হয়েছে 1/r into L/A। এখানে ইউনিট গুলো বসিয়ে দিলে আমাদের ইউনিটটা হচ্ছে পার ওহম পার সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ স্পেসিফিক কন্ডাক্টেন্সের ইউনিট হচ্ছে পার ওহম পার সেন্টিমিটার স্কয়ার। স্লাইড স্যার ভুল আছে, সেন্টিমিটার ইনভার্স মান দেবো। হুম, ঠিক বলো। আছে, ঠিক আছে। ভুল আছে? না স্যার, ঠিক আছে, সেন্টিমিটার ইনভার্স মান। হ্যাঁ, সেন্টিমিটার ইনভার্স দিয়েছি তো আমি, পার ওহম পার সেন্টিমিটার। বুঝলাম না? হ্যাঁ, সিমেন্স পার সেন্টিমিটার। হ্যাঁ, সিমেন্স পার সেন্টিমিটার লিখলেও হবে। পার ওহমকে তো সিমেন্স লেখা হয় সাধারণত। পার ওহমকে সাধারণত সিমেন্স দ্বারা প্রকাশ করা হয়, সিমেন্স পার সেন্টিমিটার লিখলেও হবে। দেখি একটু করে আর কি সিমেন্স দিয়ে প্রকাশ করছে কিনা, জাস্ট এ মিনিট। হ্যাঁ, সিমেন্স পার সেন্টিমিটার দিয়ে প্রকাশ করা যাবে। মানে পার ওহমকে তো মুহ বলে, মুহটাকে তো সিমেন্স বলা হয় সাধারণত আর কি। সিমেন্স পার সেন্টিমিটার এটা দ্বারা প্রকাশ করা যাবে। আর একটা আছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। Conductance of an electrolyte obtained by dissolving 1 gram equivalent of it in VCC of water. অর্থাৎ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইটকে যদি আমরা ভিসিসি অফ ওয়াটারে আমরা যদি ডিজলভ করি, তাহলে ওটা যে কন্ডাক্টিভিটি শো করবে, দ্যাট ইজ কল্ড দা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কি? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সমান সমান কি? সাপোজ সোডিয়াম ক্লোরাইডের 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কত গ্রাম হবে? বলো তো দেখি। আরেকবার একটু বলেন স্যার, বুঝি নাই। গ্রাম ইকুইভ্যালেন্টটা কি জিনিস? তুল্য ভর আর হচ্ছে মোলের মধ্যে তো পার্থক্য আছে নাকি? জি স্যার। জি স্যার। কি পার্থক্য? তুল্য ভর আর মোলের মধ্যে কি পার্থক্য? ভরকে স্যার
যদি স্যার আমরা আণবিক ভরটা ভাগ করি তাহলে পাবো মোল, আর যদি তুল্য সংখ্যাটা ভাগ করি তাহলে তুল্য ভর পাবো। আচ্ছা, এক্সাম্পলে আসো। সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট কত আর মোল? সালফিউরিক 98 আর হচ্ছে 48, ইকুইভ্যালেন্ট হচ্ছে 48। 48 এক্স্যাক্টলি, ওকে, ঠিক আছে। তো তাহলে বলা হচ্ছে যে কোনো একটা 49 ইলেকট্রোলাইটের না? যদি 1 গ্রাম 48 টা না 49 হবে, 49 হ্যাঁ। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট যদি ভিসিসি অফ সলিউশনে যদি ডিজলভ করা হয় তাহলে সেক্ষেত্রে ওটা যে কন্ডাক্টিভিটি শো করবে দ্যাট ইজ কল্ড দা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ইট ইজ ডিনোটেড বাই কাপা ল্যামডা, ইট ইজ ডিনোটেড বাই ল্যামডা। আর ল্যামডা সমান সমান কি? লিটারালি ল্যামডা সমান সমান হচ্ছে কাপা ইনটু ভি। 49 হ্যাঁ 49 হবে, ঠিক আছে। ল্যামডা সমান সমান হচ্ছে কাপা ইনটু ভি। এখন কাপা ইনটু ভি, এখন if n gram equivalent dissolve in 100 cc of solution, the volume of the solution containing 1 gram equivalent will be 1000 by n। তাহলে এই 1000 by n যদি এখানে আমরা বসিয়ে দেই v এর পরিবর্তে, তাহলে দেন কাপা ইনটু 1000 ডিভাইডেড বাই n। এই জিনিসটা বুঝলা কিনা? স্যার এটা কি বুঝাইলেন স্যার? বুঝিনি স্যার। আচ্ছা, ল্যামডা সমান সমান কাপা মাল্টিপ্লাইড বাই ভলিউম অফ দা সলিউশন containing 1 gram equivalent of substance। অর্থাৎ কাপা হচ্ছে কি আমাদের স্পেসিফিক কন্ডাক্টেন্স। স্পেসিফিক কন্ডাক্টেন্স কি? 1 সেন্টিমিটার কিউব দ্বারা যে কন্ডাক্টেন্স প্রবাহিত হয় সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে ভি সেন্টিমিটার কিউব দ্বারা যে ভিসিসি অর্থাৎ ভলিউম অফ দ্য সলিউশন যদি ভিসিসি হয়, তাহলে ভিসিসি সলিউশন দ্বারা যে কন্ডাক্টিভিটি শো করবে সেটা ভি কাপা হবে। তাই হওয়ার কথা কি না? 1 সেন্টিমিটার কিউব সলিউশনের যে কন্ডাক্টিভিটি সেটাকে আমরা বলছি কাপা। তাহলে এই যদি আমাদের 5 সেন্টিমিটার কিউব সলিউশন দ্বারা যেটা কন্ডাক্টিভিটি শো করবে তাহলে 5 কাপা হবে। জি স্যার, বুঝছি। তাহলে ভিসিসি সলিউশন দ্বারা অর্থাৎ ভিসিসির মধ্যে যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট যদি দ্রবীভূত থাকে তাহলে ভিসিসি সলিউশন দ্বারা যেটা হবে কন্ডাক্টিভিটি শো করবে তাহলে ভি কাপা। কারণ কাপা এই জন্য বলা এই ইয়ারটা আছে কাপা মাল্টিপ্লাইড বাই ভি। এই ভিটা কি? ভলিউম অফ দ্য সলিউশনস কন্টেনিং 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ ইলেকট্রোলাইট। এখন আমাদের যদি 1000 সিসি দ্রবণে n গ্রাম ইকুইভ্যালেন্ট যদি থাকে, 1000 সিসি দ্রবণের যদি n গ্রাম ইকুইভ্যালেন্ট আমাদের ডিজলভ করা থাকে, তাহলে ভলিউম অফ সলিউশন কন্টেনিং 1 গ্রাম ইকুইভ্যালেন্ট উইল বি 1000 বাই n। এটা বলা যায় না? তাহলে ভি এর পরিমাণে আমরা বলতে পারি 1000 বাই n। তারপর কাপা সমান সমান ল্যামডা সমান সমান হচ্ছে আমাদের কাপা ইনটু 1000 ডিভাইডেড বাই n। ইউনিটটা কি হবে স্যার? লিটারে পরিণত করে নিল স্যার, মিলিলিটার থেকে স্যার 1000 বাই n বলতে কি মিলিলিটার থেকে লিটারে এরকম বিষয় না। বিষয়টা হলো যে আমরা যে ভিটা হলো ভলিউম অফ দা সলিউশন। এটা হ্যাঁ, তুমি যদি মিলিলিটার থেকে লিটারের কথা বলো সেটাও একটা বিষয়, কিন্তু এখানে মূল যে বিষয়টা সেটা হলো যে আমরা এখানে ভিটা কি ছিল? ভলিউম অফ সলিউশন, ভলিউম স্যার, ভলিউম অফ সলিউশন কন্টেনিং 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সাবস্টেন্স। ঠিক আছে? ভলিউম অফ সলিউশন কন্টেনিং 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সাবস্টেন্স। এখন আমাদের যদি হ্যাঁ ভলিউম যদি 100 ml হয় তখন কি লিখবো স্যার? 100 বাই n লিখবো? ভলিউম যদি আবার বলো, ভলিউম যদি 100 হয় না, এখন হচ্ছে যে আমরা ভিটাকে এখান থেকে উঠাই দেবো। ভিটাকে উঠাই দিয়ে এখানে আমরা আসলে নরমালিটিটাকে নিয়ে আসতে চাচ্ছি। এনটা তো হচ্ছে নরমালিটি, অর্থাৎ এই গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কত গ্রাম ইকুইভ্যালেন্ট আমরা ডিজলভ করছি। এটা আমরা তো সবসময় যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ডিজলভ করে রাখবো তা তো বিষয়টা না। এটা তো আমাদেরকে হচ্ছে করতে হবে, কি বলো, ফ্লেক্সিবল করতে হবে। তো এই জন্য আমাদের যদি আমরা যদি ওইটা করি আর কি, যে যদি n গ্রাম ইকুইভ্যালেন্ট 1000 সিসিতে ডিজলভ থাকে,
n গ্রাম ইকুইভ্যালেন্ট ডিজলভ ইন 1000 সিসি, তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ডিজলভ ইন কত 1000 বাই n। ওইভাবে আমরা ভিটাকে রিপ্লেস করছি যে 1000 বাই n। এই অনলাইন ক্লাসের একটা লিখতে না পারার একটা ঝামেলা আছে আর কি। রাইটিং প্যাড আছে, ওটা লেখা যায়। মাউস দিয়ে তো আর লেখা যায় না রে ভাই। রাইটিং একটা আচ্ছা, আমি শুনতে পাচ্ছি নাকি ওদের প্রবলেম হচ্ছে? হ্যাঁ, না আমি একটু ইয়ে করছিলাম আর কি। আমি যেটা বললাম যে আমরা ভিসিসি কে রিপ্লেস করতেছি সলিউশনের মধ্যে কত গ্রাম আমরা ডিজলভ করেছি সেটা দ্বারা আর কি। ভিসিসি তে তো হচ্ছে যে 1 গ্রাম ডিজলভ ইন ভিসিসি। ভিসিসি তো আসলে কোনো ভলিউম না, মানে ভিসিসি তো একটা ভিসিসি একটা ভেক্টাম। এখানে যদি আমরা অরিজিনালি, এখন তোমার কথা হচ্ছে যদি আমরা 100 মানে n গ্রাম ইকুইভ্যালেন্ট যদি আমরা 100 সিসি তে ডুবাই তাহলে আমরা ওখানে 100 লিখবো, যদি আমরা 500 সিসি তে ডুবাই তাহলে আমরা 500 লিখবো। 100 ml 100 সিসি 100 ml, দ্যাট ইজ দ্য সিমিলার থিং। সিসি ml একই জিনিস। 1 ml ইকুইভ্যালেন্ট টু 1 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা যদি n গ্রাম ইকুইভ্যালেন্ট ডিজলভ ইন 100 সিসি 1000 সিসি, তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কতর মধ্যে ডিজলভ হবে? 1000 বাই n। এখন n গ্রাম ইকুইভ্যালেন্ট ডিজলভ ইন হচ্ছে 500 সিসি, তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ডিজলভ ইন 500 বাই n। এইভাবে তো আসবে আর কি। বুঝতে পেরেছো এখন? হ্যালো, জি স্যার। জি স্যার, ক্লিয়ার এবার। আচ্ছা, তাহলে ইউনিটটা এখন আমাদের কি হবে? এখানে ইউনিট হচ্ছে আমাদের কাপার ইউনিট তো বলাই আছে ওহম পার সেন্টিমিটার, ওহম পার সেন্টিমিটার। এটার সাথে যদি আমরা হচ্ছে এই ভি এর ইউনিটটা দিই, ভি এটা হচ্ছে কি ভলিউম অফ দ্য সলিউশন containing 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সাবস্টেন্স। ভলিউম অফ দ্য সলিউশন হচ্ছে সেন্টিমিটার কিউব, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে এটা কাপার ইউনিটটা আমাদের ল্যামডার ইউনিটটা আসতেছে পার ওহম। এখানে ইউনিট ক্যান্সেল করলে আসতেছে সেন্টিমিটার স্কয়ার পার ইকুইভ্যালেন্ট। পার ওহম পার সেন্টিমিটার স্কয়ার পার ইকুইভ্যালেন্ট, পার ওহম সেন্টিমিটার স্কয়ার পার ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এরপরে আসতেছে মোলার কন্ডাক্টেন্স। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের মতোই একই রকম মোলার কন্ডাক্টেন্স। এখন যদি আমরা বলছি যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট যদি ডিজলভ থাকে তাহলে যেটা প্রদর্শন করছে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। এখন যদি 1 মোল যদি ডিজলভ থাকে, the conductance of an electrolyte obtained by dissolving 1 mole of it in VCC of water, that is called the molar conductance। 1 মোল যদি ডিজলভ থাকে। আচ্ছা, it is denoted by mu। একই রকম আগের মতোই আর কি, একই রকম জিনিসটা যে if m mole dissolve in 1000 cc of solution, then the volume of the solution containing 1 mole will be 1000 by m। in that case আমরা বলতে পারি mu equal to kappa into v। এখানে v এর মান হবে 1000 by m। এক্ষেত্রে আমাদের ইউনিটটা হচ্ছে একই রকম পার ওহম সেন্টিমিটার স্কয়ার, এখানে ইকুইভ্যালেন্টের পরিবর্তে পার মোল। এই হলো তার আমাদের। মানে স্যার যত সিসি সলিউশন থাকবে তত সেই মানটা হবে উপরে কে এর সাথে ডিভাইডেড বাই তার মলিকুলার ওয়েট, মোল সংখ্যা অথবা তার ইকুইভ্যালেন্ট ওয়েট সংখ্যা। যদি এখন এই তিনটে স্পেসিফিক কন্ডাক্টেন্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্সের যে তিনটা আমরা যে সূত্র দেখলাম আর কি বা রিলেশন দেখলাম, এই রিলেশনের উপরে ভিত্তি করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। তোমরা যদি এই বইটা ফলো করো আর কি, এই বইটা হচ্ছে কি বলে ফিজিক্যাল কেমিস্ট্রি বল এন্ড তুলি। হ্যাঁ, ফিজিক্যাল কেমিস্ট্রি বল এন্ড তুলি এই বইটা যদি দেখো তাহলে এই তিনটে যে এই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স এবং স্পেসিফিক কন্ডাক্টেন্স, এই রিলেশনগুলোর উপরে ভিত্তি করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমরা একটু নিজ দায়িত্বে দেখে নিবা আর কি। আমি আলাদা করে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে নিয়ে আসি নাই বা আলোচনা করিনি। এরপরে আমরা আসি ভেরিয়েশন অফ দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স উইথ ডাইলুশন। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কনসেন্ট্রেশনের সাথে এর ভেরিয়েশনটা কি রকম ভাবে হয়, এটা যদি আমরা ফিগারটা দেখি যে
এদিকে আছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, রুট ওভার অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, আর এদিকে আছে এইটা হলো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, আর এটা হচ্ছে তার কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনের বিপরীতে যদি আমরা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের একটা গ্রাফ করি, হ্যাঁ বলো। স্যার আগের স্লাইডটা একটু করেন। হ্যাঁ বলো দেখি। এই যে শেষেরটা স্যার একটু হয়ে গেছে, এই যে মিউ জিনিসটা। হ্যাঁ, তুমি যদি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বুঝে থাকো তাহলে মোলার কন্ডাক্টেন্স বোঝার কথা আর কি। মিউ সমান সমান কি, কাপা ইনটু ভি। কাপা ইনটু ভি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ক্ষেত্রে কাপা ইনটু ভি যেমন, মোলার কন্ডাক্টেন্সের ক্ষেত্রেও কাপা ইনটু ভি একই রকম। জি স্যার। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ ওখানে আমরা ল্যামডা সমান সমান কাপা ভি কেন দিলাম, অর্থাৎ 1 সেন্টিমিটার কিউব এন এর পরিবর্তে শুধু এম টা আনছে। এক্স্যাক্টলি জি স্যার। এক্স্যাক্টলি মোলার কন্ডাক্টেন্সের ক্ষেত্রে এন এর পরিবর্তে শুধু এম টা, ওখানে ইকুইভ্যালেন্ট পরিমাণ গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রবীভূত থাকবে, এখানে হচ্ছে 1 মোল দ্রবীভূত থাকবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে আমরা এটা হচ্ছে আলোচনা করতে যাচ্ছি যে এই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের কন্ডাক্টিভিটি কনসেন্ট্রেশনের সাথে ভেরি করে। ভেরি করে কিভাবে, যে এটার যদি আমার কনসেন্ট্রেশনের বিপরীতে, রুট ওভার কনসেন্ট্রেশনের বিপরীতে যদি আমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সে যদি প্লট আঁকি, তাহলে হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে দেখা যায়, যে কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কমছে। যদি আমরা বিপরীত ভাবে বলি যে কনসেন্ট্রেশন কমার সাথে সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স লিনিয়ারলি আর প্রপোর্শনালি বা স্ট্রেটলি বাড়ছে আর কি, অলমোস্ট। তো স্ট্রং ইলেকট্রোলাইট কারা, এটা আগে দেখি আর কি। স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইটের কথা আমরা বলছি। স্ট্রং ইলেকট্রোলাইট কারা, হু আর স্ট্রং ইলেকট্রোলাইটস? শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, আরটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। বলো, তোমাদের জানা এগুলোর কথা তো জানো না? স্ট্রং ইলেকট্রোলাইট কারা? জৈব যৌগের যেগুলো আছে ওগুলো তো স্যার উইক হবে, আর যেগুলো হচ্ছে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস বা হচ্ছে সল্ট যেগুলো আছে ওগুলো হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট হবে। এক্স্যাক্টলি যেমন অলমোস্ট অল সল্ট, সব সল্টে বলা যাবে না, প্রায় সল্ট গুলো হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। বিশেষ করে আর্থ বা অ্যালকালাইন আর্থ মেটালের যে সল্ট গুলো আছে বা ক্লোরাইডের যে সল্ট গুলো আছে তারা আছে স্ট্রং ইলেকট্রোলাইট। অল স্ট্রং অ্যাসিডস আর স্ট্রং ইলেকট্রোলাইট, অল স্ট্রং বেজেস আর স্ট্রং ইলেকট্রোলাইট। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে সমস্ত, মানে সহজভাবে বলতে গেলে যে সমস্ত ইলেকট্রোলাইট পানিতে দ্রবীভূত করলে সম্পূর্ণরূপে আয়নিত হয়, অর্থাৎ এট অল কনসেন্ট্রেশনে এরা সম্পূর্ণরূপে আয়নিত হবে আর কি। এট অল কনসেন্ট্রেশনে এরা সম্পূর্ণরূপে আয়নিত হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটস। The electrolytes which are completely ionized on dissolving in water, that is the strong electrolytes. The electrolytes which are partially ionized on dissolving, they are called the weak electrolyte. Example যদি আমরা বলি all strong acid, almost all salt, especially the chloride salt, alkaline earth metal salt, এরপর হচ্ছে স্ট্রং বেজেস, এরা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা যেটা বললাম আর কি, যে জৈব অ্যাসিড সমূহ হচ্ছে উইক ইলেকট্রোলাইট, এরপরে হচ্ছে কিছু বেজ আছে যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট ইজ উইক ইলেকট্রোলাইট, এরকম আর কি। অ্যামোনিয়াম ক্লোরাইড যদিও সল্ট, অ্যামোনিয়াম ক্লোরাইড স্ট্রং ইলেকট্রোলাইট। হ্যাঁ, এখন বলো কি যেন বলছিলাম, কি বলছিল বলো দেখি। কি যেন প্রশ্ন করছিলা? হ্যালো, আচ্ছা, এখন আমরা কি বললাম যে তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে দেখছি যে ডাইলিউশনের সাথে সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বৃদ্ধি পায়, আর কনসেন্ট্রেশনের সাথে সাথে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স হ্রাস পায়, এবং এটা লিনিয়ারলি হ্রাস পায়, অলমোস্ট লিনিয়ারলি হ্রাস পায়। এর পিছনে কারণটা কি জানো কেউ? আচ্ছা, স্ট্রং ইলেকট্রোলাইট কি আমরা বললাম যে এটা হচ্ছে অল কনসেন্ট্রেশনে সম্পূর্ণরূপে আয়নিত হয়।
আচ্ছা, এখন যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের কথা যদি বা পটাশিয়াম ক্লোরাইড, এখানে পটাশিয়াম ক্লোরাইডের এক্সাম্পল দেওয়া আছে, পটাশিয়াম ক্লোরাইডের কথা যদি চিন্তা করি আমরা, যে পটাশিয়াম ক্লোরাইড 0.1 মোলার পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে 6 মোলার পটাশিয়াম ক্লোরাইড যদি কথা চিন্তা করি, যে 0.1 মোলারে 0.1 মোলার পটাশিয়াম ক্লোরাইডে ওটাও সম্পূর্ণরূপে আয়নিত হচ্ছে। যখন 6 মোলার পটাশিয়াম ক্লোরাইডের কথা আমরা বলছি, সেখানেও কিন্তু পটাশিয়াম ক্লোরাইড সম্পূর্ণরূপে আয়নিত হচ্ছে। এখন দুইটার মধ্যে পার্থক্যটা কি? এই দুই সলিউশনের মধ্যে পার্থক্য কি? 0.1 মোলার পটাশিয়াম ক্লোরাইড সলিউশন আর 6 মোলার পটাশিয়াম ক্লোরাইড সলিউশনের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে 6 মোলার পটাশিয়াম ক্লোরাইড সলিউশনের মধ্যে the number of ions are huge compared to 0.1 মোলার পটাশিয়াম ক্লোরাইড। ওকে, যেখানে পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের পরিমাণটা প্রচুর, এবং এই পটাশিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন কি এরা কি এই এরকম জাস্ট কি পটাশিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন আকারে আছে তা তো না। এরা যখন আয়নিত হয় এদের চারদিকে তো আবার সলভেটেড ওয়াটার মলিকুল থাকে, সলভেটেড ওয়াটার মলিকুল দ্বারা এরা আয়নিত হচ্ছে। এখন 6 মোলার পটাশিয়াম ক্লোরাইড যখন আয়নিত হচ্ছে, তখন এর এখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়ন আছে, প্রচুর পরিমাণে ক্লোরাইড আয়ন আছে, এগুলো আবার হচ্ছে সলভেটেড অর্থাৎ H2O দ্বারা আবার এরা সারাউন্ডেড হয়ে আছে। এখন যদি আমরা কি বলছি, আমাদের হচ্ছে ইলেকট্রোলাইটের ভিতর দিয়ে যে কারেন্ট ক্যারি করে, এরা কারা ক্যারি করে? আয়নে ক্যারি করে, অ্যানায়ন এবং ক্যাটায়ন। তার মানে অ্যানায়ন ক্যাটায়ন যখন মুভ করার কারণে, অ্যানায়ন ক্যাটায়নের মুভমেন্টের কারণেই হচ্ছে আমাদের আয়ন পাচ্ছি আমরা। হ্যাঁ, বুঝলাম না তড়িৎ। আচ্ছা, এখন এই যে 6 মোলার পটাশিয়াম ক্লোরাইড সলিউশনের মধ্যে যে পটাশিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন যে প্রচুর পরিমাণে আছে এবং এরা সলভেটেড অবস্থায় আছে, তাহলে এদের মুভমেন্টে কি এরা বাধা সৃষ্টি করবে না? জি স্যার। এখানে প্রচুর পরিমাণে আয়ন থাকার কারণে এরা মুভমেন্টে এরা বাধা সৃষ্টি, যেটাকে বলা হয় আয়নিক ইন্টারফারেন্স। তাহলে এই আয়নিক ইন্টারফারেন্সের কারণে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন বৃদ্ধির সাথে সাথে আমাদের এই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স লিনিয়ারলি হ্রাস পায় বা কনসেন্ট্রেশন কমার সাথে সাথে লিনিয়ারলি বৃদ্ধি পায়। উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা, মানে কনসেন্ট্রেশন বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় বা কনসেন্ট্রেশন হ্রাসের সাথে সাথে আমাদের হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বৃদ্ধি পায়, কিন্তু এর নেচারটা হচ্ছে হলো লিনিয়ারলি না, এর নেচারটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি। যখন ডাইলুশন হয়, যখন আমরা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ডাইলুশন বেশি হয়, তখন কি হচ্ছে যে এক্সপোনেনশিয়ালি এর কন্ডাক্টেন্স বৃদ্ধি পায় এবং ইনফাইনাইট ডাইলুশনে প্রচুর পরিমাণে মানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে। এর পিছনে কারণটা হলো যে এখানে যেহেতু উইক ইলেকট্রোলাইট গুলো পার্শিয়ালি আয়নিত হয়, সেক্ষেত্রে কি হচ্ছে যে এদের ডাইলুশনের সাথে সাথে এদের হচ্ছে নাম্বার অফ আয়নস বৃদ্ধি পায়। নাম্বার অফ আয়নস বৃদ্ধি পাওয়ার কারণে হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি বা কন্ডাক্টিভিটি বৃদ্ধি পায়। দুটোর ক্ষেত্রে এইরকম দুই ব্যাখ্যা আর কি। আর বোধহয় নাই আমাদের প্রিপেয়ার্ড স্লাইড। এরপরে বাকি অংশ যতটুকু থাকে এবং এর সাথে অন্য কোন চ্যাপ্টার সংযোগ করি সেটা আমরা অথবা নেক্সট ক্লাসে আলোচনা করব আর কি। এই ক্লাসের উপরে, আজকে লেকচারের উপরে তোমাদের কোনো পরীক্ষা নিচ্ছি না। নেক্সট ক্লাসে যেহেতু আমি এই চ্যাপ্টারটা শেষ করে দেব, তাহলে ওই ক্লাস চলাকালীন সময়ে যতটুকু আলোচনা করা হচ্ছে সেটা এবং এই পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এগুলোন, এই সম্পূর্ণের উপরে একটা হচ্ছে 10 মার্কের একটা পরীক্ষা হয়তো থাকতে পারে। স্যার, আমাদের রেগুলার এক্সাম কি আপনি যখন ক্লাস নেবেন সেই টপিকের উপর ভিত্তি করে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে ক্লাস নিচ্ছি ইনস্ট্যান্টলি ওই ক্লাসের উপরেই, ওই ক্লাসের জিনিসের উপরেও ওখানে পরীক্ষার কোশ্চেন থাকতে পারে। আর এগুলো কোশ্চেন তো হবে খুব ইজি কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, তোমাকে তো আর মুখস্থ করে পড়তে হচ্ছে না। তুমি যদি ক্লাসটা বুঝে থাকো বা কতটুকু ক্লাসটা বুঝলা না বুঝলা, ক্লাসে তুমি অ্যাটেন্টিভ আছো কিনা, এটারও একটা মেজার আর কি এখানে। স্যার প্রবলেম হচ্ছে স্যার ওই যে মাঝে মাঝে বের হয়ে যাও তোমরা। স্যার গতদিন স্যার এক্সাম দেওয়ার পরে স্যার আমার ইমেলে একটু সমস্যা হয়েছিল, তাই স্যার আবার রিকভার করার জন্য দেখাচ্ছিল যে হলো অ্যাকাউন্ট রিমুভড, তো আমি বুঝলাম না আছে কিনা আমার ওখানে।